জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে বললেন স্বাস্থ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং নতুন করে ভ্যাট আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে, একথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন চিকিৎসার সার্বিক ব্যবস্থা, কথা বলেন রোগী ও স্বজনদের সঙ্গে। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ের নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই, তাহলে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে। প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ, অথবা যদি আরো কিছু সংস্কার করতে বাধ্য হয় তাহলে সেটা জুনের মধ্যে হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর আগারগাঁও অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার ও বাজেট বিষয়ক সংলাপে তিনি এ মন্তব্য করেন। বলেন, অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে, এতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন। সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন সরকারের ভেতরের অনেকেই। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে রয়েছে মনোযোগের অভাব। তিনি বলেন, প্রবৃদ্ধির হার কমছে, এটা যে বাড়বে তারও কোনো সম্ভাবনা নেই। এর মাঝেই মধ্যমেয়াদী ফাঁদে আটকা পড়েছে দেশ। এ সময় জ্বালানি খাত নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তাতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে কিছু পণ্যে ভ্যাট আরোপ করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ। এ সময় পরোক্ষ নয় বরং প্রত্যক্ষ কর বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। সাধারণ জনগণের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, মহার্ঘ ভাতা মূল্যস্ফীতির ওপর খানিকটা চাপ বাড়াবে। এ সময় দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান আসবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের শুনানির কার্যতালিকার ১৩ নম্বর ক্রমিকে রয়েছে। গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউটি ১৯ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন। আদালতে সেদিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, শরীফ ভূঁইয়া ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ১৬ অক্টোবর রিভিউ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হল পার্টনার্স টুগেদার ২০২৫ শীর্ষক সম্মেলন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের এই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম
শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। সম্মেলনে দেশজুড়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় 1000 ব্যবসায়িক অংশীদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। অন্যায়ের প্রতিবাদ করায় বিগত 15 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজশাহীতে কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। বলেন, নিজেদের পরাক্রমশীল ভাবতে শুরু করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের কপালেই জুটেছে গুম, খুন সহ নানা নির্যাতন। ছাত্র জনতার আন্দোলনের শেষের দিকে ইন্টারনেট বন্ধ রেখে লাশ গুম করা হয়েছে, এমনকি পুড়িয়েও ফেলা হয়েছে। বাংলাদেশ ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা আমার সাথে বলবেন, আবু সাইদ মুগ্ধ, লড়াই চলবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, সে যেমন তার পিতার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে, এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা এবং যত রকমের ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি করা যায় সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট করছে। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টস জারি রেখেছি, সবাইকে আমরা বলছি যে সে কত অলরেডি দেখেছেন যে তার একটা ভাগ্নি এখন মন্ত্রী নেন। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভারত এবং বাংলাদেশি সীমান্তবাসীদের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। আজ কিরণগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে কিরণগঞ্জ সীমান্ত থেকে চৌকা সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। এই জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত 5 জানুয়ারি একই স্থানে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তবাসীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা, তারা তাদের বোম মারছে এবং গ্যাস ছাড়ছে আর কি। আর বাংলাদেশের লোক লাঠি হাইসা নিয়ে আছে, বিডিআরকে সহযোগিতা করছে। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে আলীকদম উপজেলায় 2 নম্বর চৈখং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন জানান, দুপুরে চৈখং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় বালুবাহী একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে 3 জন নিহত হন। নিহতদের সবাই আলীকদমের স্থানীয় বাসিন্দা বলেও জানান তিনি।
জামালপুরের মেলান্দহে রবিউল ইসলামের ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদখল ও তার স্বজনদের উপর হামলার অভিযোগ উঠেছে আসাদুজ্জামানের বিরুদ্ধে। তাদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রবিউল ইসলামের পরিবারের ৬ সদস্য। এদিকে হামলাকারীদের গ্রেফতারে তৎপরতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুর প্রতিনিধি ইয়ামিন মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্টে। জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রাম। এই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের জমি জোরপূর্বক দখলসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের বিরুদ্ধে। কয়েকদিন আগে রবিউল ইসলামের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে আসাদুজ্জামান। এরই জেরে গত বৃহস্পতিবার রবিউল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় আসাদুজ্জামান ও তার সহযোগীরা। হামলায় ভাঙচুর সহ আহত করা হয় রবিউল ইসলামের পরিবারের ৬ সদস্যকে। আমরা এই জায়গায় যেখানকার আছি এই জায়গায় মনে করেন খুব আতঙ্ক ভয়ে আছি। এই জায়গায় আমাদের মারধর করার জন্য তারা সবসময় প্রস্তুত হয়ে আছে। আমরা এই জায়গার তো বাইর হব, আমাদের হেরা কোবাইব। আমরা এখানকার ৩-৪টে পোলাপান নিয়ে আমি কোনো জায়গায় যাইতে পারতাছি না। আজ থেকে অনেক দিন যাবত জমি জমা নিয়ে ঝামেলা চলে আসতেছে। আপনার সুরাব, আসাদ, কমিন, আপনার মমিন, এদের সাথে এরা জোর করে আমার জমি দখল করছে, আমার কিনা সম্পদ। এই সম্পদের মধ্যে জোর করে বাড়িঘর করছে। এরা যায় প্রতিদিনই বাধা দেয় যে না তুমি অন্যের জমিতে কেন যাও। তারপরে গত বৃহস্পতিবার আমরা এখানে আমার ঘরের মানুষ খাওয়া দাওয়া করতেছে। ১-১৫০ মানুষ অতর্কিতভাবে আইসা ওদের উপরে হামলা করছে। হামলা করে মারধর করছে, আপনার হাত পা ভেঙে ফেলছে, কূপ মারছে, মাথা কেটে গেছে। তারপর মারধর করে 2 ঘন্টা ঘরে আটকায় রাখছে। মেলান্দহ থানার পুলিশ আইসে তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে উদ্ধার করে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে তারপরে ভর্তি করছে। তারা এখানে ভর্তি আছে। কারোর পাও ভাঙছে, কারোর ডেনা ভাঙছে, এই মাথা ফাটছে। বিভিন্ন জন আহত হইয়া তারা হাসপাতালে চিকিৎসা আছে। এদিকে বিচারের দাবিতে আহতরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরালেও আসামিরা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাই দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার সহ সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগীদের। মাথার চুলগুলো টানা টানা শিরশর ফলাইছে, এমন একটা জায়গা নাই বলে আমার নামাচ্ছে। খুবই নির্মমভাবে আঘাত করছে। আমার সারাটা শরীর মারতে মারতে আমার হাত পা ভেঙে দিছে, মাথায় আঘাত করে আমার মাথা ফাটিয়ে দিছে, মাথায় কূপ দিয়েছিল। আমি এর একটা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। অনেক মারধর করছে। বর্তমানে হানা খুব নিরসন অবস্থায় আছে। খাইতে পারতাছি না। এটা আমি বিচার চাই। আমার কি অন্যায় এটা ছিল, এটা আমার বিচার চাই। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান। হ্যাঁ, আমরা তাৎক্ষণিক পুলিশ রেসপন্স করে আমরা একটা টিম পাঠিয়ে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। যারা অভিযুক্ত আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। বিজয় টিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন বিগত 15 বছরব্যাপী বিএনপির আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সভায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির এই নেতা। সভায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাচ্ছি খেলার সংবাদে। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে নারীদের বিপিএল। বিষয়টি নিশ্চিত করে বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন, 3 দল নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে নারীদের বিপিএল। খেলা হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 8 দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে 7টি, থাকবে একজন করে বিদেশি খেলানোর সুযোগও।
তবে চলমান ছেলেদের বিপিএল নিয়ে স্বস্তিতে নেই বিসিবি। নানা অনিয়ম, অপেশাদারিত্বের খবর চাউর হয়েছে বিশ্ব গণমাধ্যমে। ফলে নারীদের বিপিএলে এসব ভুল থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। এবার 3 দল নিয়ে আয়োজন হলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পাশাপাশি দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে বিসিবি। আর্লিং হল্যান্ডের সঙ্গে 9.5 বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। সবশেষ চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত ম্যান সিটিতে তার খেলার কথা থাকলেও নতুন চুক্তি অনুযায়ী 2034 সালের মাঝামাঝি সময় পর্যন্ত ক্লাবে দেখা যাবে এই নরওয়েজিয়ান ফুটবলারকে। বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হল্যান্ড আয় করবেন প্রায় 26 কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 3,859 কোটি 4 লাখ টাকা। এর আগে 2022 সালে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড থেকে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আর্লিং হল্যান্ড। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে বললেন স্বাস্থ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং নতুন করে ভ্যাট আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।